দক্ষিণে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। একাধিক জায়গায় শুট আউটের ঘটনা ঘটছে এবং কেন ভোটের আগে এই উচ্ছৃঙ্খল একটা পরিবেশ তৈরি হচ্ছে, কেন বিশৃঙ্খলতা, বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা, দুষ্কৃতীদের মুক্তাঞ্চলের কি প্রমাণ, প্রশাসন কি করছে, এই সমস্ত বিষয়ে আজকে আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি জিরো আওয়ারে আপনাদের সঙ্গে। একেবারে জিরো আওয়ারে রয়েছে আপনাদের সঙ্গে আমি সঞ্চারী। এবং শুট আউটের ঘটনা বিভিন্ন জায়গায় যেমনটাই দেবাশিস জানাচ্ছিলেন, এবং ফের কসবাতে শুট আউট, অর্থাৎ খোদ কলকাতায় আবারও শুট আউটের ঘটনা। একেবারে সঞ্চারী, ঠিক তুমি যেরকম বললে যে উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় একটু উশৃঙ্খল পরিবেশের মধ্যে তুমি কসবার কথাটা উল্লেখ করলে। কসবায় কালকেই কিন্তু শুট আউট হয়েছে এবং এই শুট আউটের ঘটনায় গুলির খোল যেরকম পুলিশ কালকে উদ্ধার করেছিল, আজকে প্রাথমিক তদন্তে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই অভিজিৎ নাইয়া বলে একজনের গুলি লেগেছে এবং এই ক্ষেত্রে অভিজিৎ সর্দার বলে একজন অভিযুক্ত। দেখো সঞ্চারী, তোমাকে মাথায় রাখতে হবে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু পুলিশ 9mm পিস্তলও উদ্ধার করেছে, অর্থাৎ অস্ত্র উদ্ধারের কাজটাও হয়েছে। এবং এই যে অভিজিৎ সর্দার, অর্থাৎ এই অভিজিৎ নাইয়াকে গুলি করবার ক্ষেত্রে যে মূল অভিযুক্ত, তাকে আটক প্রথমে, পরে কিন্তু গ্রেফতার করা হয়েছে। একেবারেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই অভিজিৎ নাইয়া, যার কথা বলা হচ্ছে, যার হাতে গুলি লেগেছে, ইতিমধ্যেই কিন্তু তার অস্ত্রোপচারের সম্ভাবনাও সামনে এসেছে এবং প্লাস্টিক সার্জারি করা হবে যেমনটাই জানা যাচ্ছে। এবং এই অভিজিৎ নাইয়া, অর্থাৎ যার হাতে গুলি লাগে, তার পরিবারের তরফ থেকে যে প্রতিক্রিয়া আসছে, সেখানে কিন্তু স্পষ্ট তারা বলছেন যে এই ধরনের ঘটনা ঘটার কোনো কারণই নেই, অথচ যে অভিজিৎ সর্দার, অর্থাৎ গুলি করার অভিযোগ যার ওপর, সে কিন্তু গিয়ে স্বীকারোক্তি, তার দাবি হচ্ছে যে সেই বন্দুকটি তাকে দেখাতে গিয়েছিল এবং কোনো রকমভাবে টানা হ্যাচড়া করায় নাকি গুলি এসে লেগেছে। দেবাশিস, সেখানেই প্রশ্ন যে বন্দুকটি কুড়িয়ে পেয়েছিল বলা হচ্ছে, এবং এমন পরিস্থিতি শহর কলকাতায় যেখানে রাস্তাঘাটে বন্দুক কুড়িয়ে পাওয়া যায়। খুব স্বাভাবিক সঞ্চারী, এই জায়গায় তো একটা প্রশ্ন উঠবেই। এবং এই যে মুক্তাঞ্চল যখন শব্দটা আমরা ব্যবহার করছি, তখন সেখানে গুলি, বারুদ, বোমা এবং এই যে আগ্নেয়াস্ত্র, তুমি যে আর্মস অ্যান্ড অ্যামুনিশনসের কথা তুমি বলছো, তুমি দেখো কলকাতা থেকে ঢিলছড়া দূরত্ব হচ্ছে কসবা, অর্থাৎ আমরা উপকণ্ঠ বলতে পারি। একেবারে উপকণ্ঠে যদি এই ধরনের অস্ত্র চলে আসে, আমি কেন উপকণ্ঠ কথা বলছি, কারণ কলকাতা হচ্ছে ক্যাপিটাল সিটি অফ বেঙ্গল, অর্থাৎ যখনই তুমি কলকাতায় যাচ্ছ, কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা বেষ্টনী রয়েছে, তার মধ্যে যদি 9mm পিস্তল খুব স্বাভাবিকভাবেই কম বয়সী একজন যুবকের হাতে থাকে এবং সেটা অবৈধ, তাহলে এরকমভাবে গুলি ছিটকে যেতে পারে। আজকে তুমি বলছো যে হাতে লেগেছে অভিজিৎ নাইয়া, তার বাঁ হাতের তালুতে গুলি লাগে, তার পরিবার বলছে। একদম প্রশ্ন হচ্ছে এই গুলিটা বাঁ হাতের তালু লক্ষ্য করে চালানো হয়নি, গুলিটা ছিটকে এসছে। এই গুলিতে অভিজিৎ নাইয়া আহত না হয়ে অন্য কেউ মারা যেতে পারতেন সঞ্চারী, এটা হচ্ছে বাস্তব। তোমাকে মাথায় রাখতে হবে, ছিটকে আসা বন্দুকের গুলি বা ছিটকে যাওয়া বোমের স্প্লিন্টারে আমাদের এই যে খবর করবার যে সুবাদে আমরা বিভিন্ন খবরের সঙ্গে পরিচিত হই, তার মধ্যে একের পর এক উদাহরণ রয়েছে। এই ধরনের মিস হ্যাপেনিংস এর উদাহরণ প্রচুর রয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে সঞ্চারীর কথা মতো, যে বন্দুক পাওয়া শহরের উপকণ্ঠে বা কলকাতার কাছাকাছি, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার উপরে প্রশ্ন তোলে এবং প্রশাসনিক গাফিলতির জায়গায় চোখে আঙুল দিয়ে ইন্ডিকেট করে দেয়। একদমই তাই। সুতরাং সাধারণ মানুষ আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেখানে নাগরিক নিরাপত্তার যে বিষয়টি উঠে আসে, সেখানে নাগরিক নিরাপত্তা কিন্তু আজকে প্রশ্নের মুখে। যদি আজকে সত্যি এই পরিস্থিতি হয়ে থাকে যে রাস্তা থেকে বন্দুক কুড়িয়ে পাওয়া যাচ্ছে এবং সেই বন্দুকের গুলি ছিটকে লেগে আহত হচ্ছেন কেউ। দেবাশিস, আমরা একটু শুনে নিই যে আহত যুবক যার হাতে গুলি লেগেছে, তার পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, কি বলছেন তারা। খাবার খাচ্ছিলাম, ছুটে এসে হাতটা ছুটে এসে বলছে গুলি লেগেছে। আমি বেরোতে আমাদের পাড়ার লোক হসপিটালে নিয়ে চলে গেছে, আমি দেখতেও পাইনি আমার ছেলেকে। আর কোথায় গুলি লেগেছে তাও আমি জানি না, কারা গুলি করেছে তাও আমি দেখিনি, আমার ছেলের কাছে আমি শুনতেও পাইনি। কখন বেরিয়েছিল ছেলে বাড়ি থেকে? ছেলে সন্ধ্যেবেলা এমনি ঘুরে, পাড়ার মধ্যে ওরকমই ঘুরে। কি করে ছেলে একটা অফিসে কাজ করে। ওই পাড়ার লোকরা সব হসপিটালে নিয়ে গেছে, তারপর শুনে আমি হসপিটালে গেলাম। ছেলে কি ওই সময় ওইখানে থাকে প্রতিদিন? ওখানে যায় ছেলে কোথায় আড্ডা মারার কোথায় কি করে আমি কি করে, আমি তো কাজ দিয়ে আসি, আমি সুইপারের কাজ করতে পারি। এটা গুলিটা কারা চালাতে পারে? কিছু বলতে পারবো না, আমি তো সুইপারের কাজ করি।
আপনার ছেলে কিছু বলেনি যে কারা এরকম? না, আমি যখন গেছিলাম ছেলের ছিল না তো। আমি যখন হসপিটালে গেছিলাম জ্ঞান ছিল না। আচ্ছা, আগে কখনো বলেছে যে এর সঙ্গে ঝগড়া আছে? না 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 কোনো শত্রুতা? না 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 কিছু বলেছে? না, কোনো কিছু বলেনি। এত রাত্রি সেটা জানেন? আমি অতটাও বলতে পারবো না, ওর কাজ সঙ্গে মিশে কাজ সে ইয়ে করে, এটাও বলতে পারবো। আমি যখন দেখেছি তখনও একটু তাকাচ্ছিল, কথা বলছিল। তারপরে অনেক স্যাররা এসেছিলেন, ওনার সাথে কথা বললো, তো আমরা বেরিয়ে এসেছি। ডাক্তার বললো আজকের ওর অপারেশন আছে, কিছু প্লাস্টিক সার্জারি কিছু করবে, কিছু ওর হাতের মাঝখানটায় লেগেছে। কিছু ও সেরকম কিছু বলতে পারছে না, শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে বারবার, তো ও কিছু সেরকম একটা বলে। আমি তো এখানে থাকি না, আমি আমার শ্বশুরবাড়ি থাকি, কাজ থেকে জাস্ট বাড়ি এসেছি, শুনলাম মানে খাবার নিতে এসেছি মাদের বাড়ি থেকে, শুনলাম এরকম ব্যাপার, আর কোনো আইডিয়া। পুকুরের পাশে নিয়ে নাও। দেবাশিস, আমরা দেখছিলাম যে যে আহত যুবক, তার বাড়ির তরফ থেকে বা তার পরিবারের তরফ থেকে, তারা অত্যন্ত সাধারণ পরিবার, সাধারণ ঘরের পরিবার, এবং তারা অত্যন্ত ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটার কোনো জায়গাই ছিল না, অথচ হঠাৎ করে এইভাবে ছেলের এই পরিস্থিতিতে অত্যন্ত ভেঙে পড়েছেন তারা। কিন্তু আশেপাশের যা পরিস্থিতি তাই নিয়ে স্থানীয়রা কি বলছেন, কারণ স্বাভাবিকভাবে এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জায়গায়, স্থানীয়রা কি বলছেন আমরা শুনব। আমার ভেতর দিকে এখানে এখন শুনে এখন এখানে এলাম। জায়গাটা কি এরকমই পড়ে থাকে, তাই তো? এটা একটা প্রজেক্ট হতে হতে বন্ধ হয়ে আছে। কতদিন ধরে বন্ধ হয়ে যায়? এটা বেশ বছর খানিক ধরে পুরো প্রজেক্টটা কারা করছে ওটা বলতে পারছি না। এখানে ছেলে পুলেরা বসে থাকে, ভয় তো লাগছে। এ শুনে আমি তো মর্নিং এ বেরিয়েছিলাম, শুনে এখন আসছি। এখানে কি আছে কি করে বলবো, এখানে একটা প্রজেক্ট হতে হতে বন্ধ হয়ে গেছে, এই তো একটা সাইড হতে হতে বন্ধ, আটকে পুরো আছে। ভয় লাগবে না? ভয় তো লাগবেই। এখানে যে সিকিউরিটি বা সেফটি নিরাপত্তা এগুলো তো খুব কম থাকে। সেটা জানি না, আমি তো আজকেই এই রাস্তায় এসেছি, মানে ঠাকুরের ফুল ছিল জলের মধ্যে দেওয়া, সেই জন্য আমি এখানে এসেছি, এই জলে ফেলে চলে যাবো এইদিকে। এখানে ছেলেপুলেরা সব বসে থাকে। আমি কোনোদিন আসি না, দেখি না, মাঝে মাঝে কোনোদিন আসি এইরকম। দেখেন না, একদম। আমরা সঞ্চয়ের এই মুহূর্তে জিরো আওয়ারে আমাদের প্রতিনিধি অভিরূপাকে একেবারে স্পটে পাচ্ছি, একেবারে ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি অভিরূপা রয়েছে, অভিরূপার কাছে যাব। অভিরূপা, সকাল থেকে যে তথ্যগুলো সামনে আসছে তাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 9mm পিস্তল উদ্ধার করা হয়েছে, এবং এটাও পুলিশ প্রাইমারি ইনভেস্টিগেশনে জানতে পারছেন যে এর সঙ্গে পুরনো শত্রুতার একটা যোগ রয়েছে, একটা লিঙ্ক রয়েছে। এখন এই মুহূর্তে তদন্ত কোথায়? তুমি ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছো, একবার যদি দেখাতে পারো যে স্পট অফ অকারেন্স এখন কি অবস্থায় রয়েছে বা কোথায় গুলি চালানোর ঘটনাটা ঘটেছিল, অভিরূপা। একদমই তাই, তোমাকে আগে ঘটনাস্থলের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যে জায়গা সেটা ইতিমধ্যেই কর্ডন করে দেওয়া হয়েছে। এই জায়গাতেই গতকাল অভিজিৎ নাইয়া এবং তার সঙ্গীরা ছিলেন এবং তার অন্যান্য বন্ধু বান্ধবেরাও ছিলেন। এবার গতকালকে গুলি চালনার ঘটনা ঘটে। এবার গুলি চালনার ঘটনার পর আহত হয়েছে অভিজিৎ নাইয়া নামে বছর 21-এর ওই যুবক। তার বাঁ হাতের তালুতে গুলি লাগে এবং ইতিমধ্যেই তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এবার তাকে যখন পুলিশ আধিকারিকেরা জিজ্ঞাসা করেন যে কি ঘটনা ঘটেছিল, মানে গুলি চালানোর যে ঘটনা, কে গুলি চালালো, কি কারণে, এই বিষয়গুলো তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি বলেন যে এই জায়গায় যখন তারা বসে গল্প করছিলেন তার অন্যান্য বন্ধুদের সঙ্গে, এই জায়গা থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, খাবারের প্যাকেট, সেই সময় দুজন ব্যক্তি বা দুজন যুবক তারা বাইকে করে আসে, মাথায় হেলমেট ছিল, মুখে মাস্ক, অর্থাৎ মুখ চেনা যায়নি, আচমকাই পিস্তল থেকে গুলি চালানো হয়, এমনটাই প্রাথমিকভাবে জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকদের ভিকটিম। পরবর্তীকালে যেটা জানতে পারা যাচ্ছে যে অভিজিৎ সর্দার নামে এই কসবাড়ি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিজিৎ সর্দার এবং অভিজিৎ নাইয়া এরা পূর্ব পরিচিত, একে অপরের বন্ধু, এবং অভিজিৎ সর্দারের সঙ্গে আরও একজন ছিলেন। এবং যে পিস্তল থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে, অর্থাৎ ঘটনাস্থল থেকে কার্তুজ উদ্ধার হয়েছে, গুলির খোল উদ্ধার হয়েছে,
যে জায়গায় ঘটনা ঘটেছে এবং সেই সময় তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং এই যে পিস্তল 9mm পিস্তল, সেই পিস্তল কোথাও থেকে কুড়িয়ে পেয়েছিলেন অভিযুক্তরা এবং সেখানে ওই পিস্তল কুড়িয়ে পাওয়ার পরে এই অভিজিৎ নাইয়া তাকে পিস্তল দেখাতে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে পিস্তলটি, সেই সময় মানে অনিচ্ছাকৃত দুর্ঘটনাজনিত কারণে পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় এবং গুলি লাগে অভিজিৎ নাইয়ার বাঁ হাতের তালুতে। এ কথা জানানো হয়েছে, পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন প্রাথমিক তদন্তে। এবার কে সত্যি কথা বলছে, পুরনো শত্রুতা কাজ করছে নাকি গোটা ঘটনাটাই অনিচ্ছাকৃত দুর্ঘটনা বশত ঘটে গিয়েছে, এই বিষয়গুলো যেমন একাধারে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা, অন্যদিকে যদি সত্যি পিস্তল অভিযুক্তরা কুড়িয়ে পেয়ে থাকেন তাহলে এই পিস্তল এলো কোথা থেকে, মানে কোথা থেকে তারা কুড়িয়ে পেলেন, এই বেআইনি অস্ত্র আসছে কোথা থেকে, বা যদি এই ঘটনা তারা মিথ্যা বলে থাকেন, যদি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই পিস্তল চালানোর জন্য এখানে নিয়ে আসেন গুলি করার জন্য, তাহলে সেই বেআইনি পিস্তল এলো কোথা থেকে, কিভাবে সাপ্লাই আসছে, কেন তারা মজুত রেখেছিলেন, এই বিষয়গুলি জানার প্রয়োজন রয়েছে। ফলে এখন যেটা পুলিশ আধিকারিকদের ভাবাচ্ছে তা হলো এক অভিযুক্ত অভিজিৎ সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে ওরফে বাবাই। আরও এক যুবক যিনি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তার খোঁজেও তল্লাশি অভিযান জারি রেখেছেন তদন্তকারী আধিকারিকরা। অভিজিৎ সর্দারকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং অন্যদিকে যিনি আহত যুবক অর্থাৎ এই অভিজিৎ নাইয়া, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে অস্ত্রোপচার হবে বলেই এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে কসবা থানার পুলিশের তরফ থেকে। একেবারে ধন্যবাদ অভিরূপা। সঞ্চারী, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে অভিরূপা যেরকমটা বলছিল যে পিস্তলটা কুড়িয়ে পাওয়া এবং অনিচ্ছাকৃতভাবে অর্থাৎ আনইনটেনশনালি ফায়ার, এটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সঞ্চারী অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অভিজিৎ নাইয়া বলে আহত যে যুবক হাসপাতালে ভর্তি রয়েছে তার শারীরিক অবস্থা স্টেবল হলে তাকে জিজ্ঞাসাবাদ করা। আমাদের প্রতিনিধি অভিরূপা শাহ বলছিল যে তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গন্ডগোল, কোন রকম কনফ্রন্টেশন নাকি কোনো মিস হ্যাপেনিং, কোনো অ্যাক্সিডেন্ট নাকি ইন্টেনশনাল গুলি চালানোর ঘটনায় সমস্তটাই তদন্ত বলে দেবে। কিন্তু একটা জায়গা তদন্তের প্রয়োজন হচ্ছে না সঞ্চারী, সেটা হচ্ছে যে যদি তারা বন্দুক কুড়িয়ে পায় তাহলে কোথায় তারা পেল, এবং কলকাতার কাছেই এই যে আগ্নেয়াস্ত্র ঢুকে যাচ্ছে ভোটের আগে, কিন্তু এটা একটা সংশয়ের পরিবেশ তৈরি করছে। সঞ্চারী, তুমি কিছুক্ষণ আগে আমাকে বলছিলে যে এই ঘটনাটা নতুন নয়, দেবাশিসদের আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। যদি সেই তথ্য আমরা একটু দেখাতে পারি সঞ্চারী, তুমি যদি বলো সেটা। সুতরাং বহুবার এই ঘটনা বারংবার আমাদের চোখের সামনে আসছে। কিভাবে একটু রাখি আপনাদের সামনে যে 2024-এর 15ই নভেম্বর বাড়ির কাছে তৃণমূল কাউন্সিলরকে গুলির চেষ্টা করা হয়, একটি ঘটনা। এবং তারপরে 21শে সেপ্টেম্বর যদি আমরা যাই 2025, সেখানে চারু মার্কেটে জিমের ভেতরে গুলি চলে, পরপর গুলি চলে। এবং তারপরেই আবারও 27শে অক্টোবরে যদি আসি 2025-এই, সেখানে যাদবপুরের বিজয়গড়ে যুবতীকে লক্ষ্য করে গুলি, প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। এবং 3রা নভেম্বর 2025 হরিদেবপুরের বাইকে এসে মহিলাকে গুলি। এবার কসবার খবর আমরা পাচ্ছি, সেখানেও অভিজিৎ নাইয়া, তিনি 21 বছরের এই যুবক গুলিবিদ্ধ অবস্থায় আপাতত কিন্তু হাসপাতালে ভর্তি। দেবাশিস, এখানেই প্রশ্ন ওঠে যে 2025 এই একটা বছরের মধ্যে এই এতগুলো গুলি চালানোর ঘটনা সামনে এলো পরপর, যথেষ্ট উদ্বেগজনক। উদ্বেগজনক তো বটেই সঞ্চারী, তার কারণ হচ্ছে যে ছবি দেখো আমি দেখাচ্ছি, একজন জনপ্রতিনিধি, তিনি কসবার কাউন্সিলর। আমরা টিভি স্ক্রিনের বাঁদিকে যে ছবি দেখতে পাচ্ছি, যে 15 তারিখ 15/11/2024 অর্থাৎ গত বছর ঠিক এই নভেম্বর, অর্থাৎ ঠিক আজ থেকে এক বছর কয়েকদিন আগে, তুমি দেখো রাস্তার পাশে একেবারে দিন দুপুরে, এরকম নয় যে রাতের বেলা বা কোনো গোপন জায়গা, সেরকমটাও নয়, পরিষ্কার রাস্তার পাশে বসে রয়েছে কাউন্সিলর। আমরা এই ফার্স্ট উইন্ডোতে যেটা দেখতে পাচ্ছি, এক যুবক মোটরসাইকেল করে আসলো, হাতে উদ্ধত আগ্নেয়াস্ত্র নিয়ে সে গুলি চালাচ্ছে কাউন্সিলরকে। পরিষ্কার ছবিটা, অর্থাৎ দিন দুপুরে দুষ্কৃতীদের মনে পুলিশ বা প্রশাসন সম্পর্কে যে ভয় থাকা দরকার সেটা যে একেবারেই নেই, সেটা কিন্তু ছবি দেখে খুব পরিষ্কার হচ্ছে। একদম তাই। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি চালানো হয়, কিন্তু সেই সময় যেটা মানে ভাগ্যের বিষয় সেটা হচ্ছে বন্দুক তখন লক হয়ে যায়। এবং তুমি দেখতেই পাচ্ছ সুশান্ত ঘোষ নিজে উঠে এই আততায়ীকে ধরবার চেষ্টা করেন এবং তার পিছনে তিনি তাড়া করেন। এই হচ্ছে ঘটনা প্রথম। দ্বিতীয় হচ্ছে তুমি যেটা বলছো কালকের অভিজিৎ নাইয়াকে গুলির ঘটনা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 20শে সেপ্টেম্বর 2023 অর্থাৎ তার আগের বছর, সেখানেও কিন্তু গুলি চালানোর ঘটনা। এবং এরপর তুমি তো 2025-এর একাধিক তথ্য দিলে যে কখনো প্রেমে ব্যর্থ হয়ে বা কখনো সম্পত্তির জন্য কেউ বা কাউকে গুলি চালিয়েছে।
অর্থাৎ আগ্নেয়াস্ত্র সঞ্চারী শহর কলকাতায় যে অ্যাভেলেবেল এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। একেবারে দেবাশিস, আর সবথেকে উদ্বেগজনক বিষয় হলো যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা রাজনীতির ক্ষেত্রেই হোক, ব্যক্তিগত জীবনই হোক, কিংবা সামান্য দুই যুবক, এত কম বয়সের দুটি ছেলে, তাদের মধ্যে পুরনো শত্রুতার জেরই হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আগ্নেয়াস্ত্র চলে আসছে সামনে। এতটা ভয়াবহ হয়ে উঠেছে গোটা বিষয়টা। একেবারেই তাই। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সঞ্জয়, তুমি যে ঠিক যেটা বলছো যে আন্ডার এজ ক্রিমিনাল মেন্টালিটি এটাও বাড়ছে, খুব স্বাভাবিক গতকালকের ঘটনা। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো, সঙ্গে বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি বা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। একদিন আগে প্রায় 1200 সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি পরীক্ষা হয়েছে। থানাগুলোতে কি সেইভাবে যারা নাকি ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করবে সেই ইনফ্রাস্ট্রাকচার কি আদৌ আছে? আমরা শুধু পুলিশকে দোষ দিলে তো হবে না। 1 2 নম্বর হচ্ছে কসবা থেকে লালবাজার কত দূর? কিছুদিন আগে, গত 1 বছর হয়ে গেল প্রায়, সুশান্ত বাবুর উপরে যেভাবে নাকি আজকে আক্রমণ হয়েছিল, তার জন্য করে রাজ্য তোলপাড়। আমরা দেখেছি পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন করেছে, ধরে নিয়ে এসেছে। তারপরে গুলশান কলেজ আপনি দেখেছেন যে আমরা চোখের সামনে আমরা দেখছি ওখানে কিভাবে আজকে বহিরাগতরা এসে ভিড় করেছে। 30,000 ভোটার, তার মধ্যে 2 লক্ষ না কত লক্ষ ঢুকে বসে আছে, এবং সেইখানে আমরা দেখেছি কি অশান্তি, চরম অশান্তি। এইবার আপনি বলুন যে এই যে গুলিটা করছে এত সাহস পাচ্ছে কি করে? তারা এগুলো কি শিক্ষা পাচ্ছে? চোখের সামনে দেখতে পাচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে নাকি আজকে তাদের চেলা চামুন্ডাদের যেভাবে নাকি আজকে প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ ধরছে এবং শিক্ষা হচ্ছে না। যদি শিক্ষা হতো তাহলে একটু ভয় পেত। রাজ্যে তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এখানে আজকে টোটালি একটা অরাজকতা চলছে, একটা জঙ্গলের রাজত্ব চলছে। এখন এই ঘটনা সব জায়গায় ঘটছে, কসবাতে পরপর ঘটছে, আরো বিভিন্ন জায়গাতেই ঘটছে, এবং চারিদিকে নারী ধর্ষণ থেকে শুরু করে মহিলাদের শ্লীলতাহানি, এসব ঘটনা ঘটেই চলেছে, কোথাও কোনো বিচার নেই। অর্থাৎ গোটা বিষয় যথেষ্ট উদ্বেগের, কিন্তু একটা যে বিষয় তা হচ্ছে যে এই যে উদ্বেগ তা কিন্তু শুধুমাত্রই কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, কলকাতার বাইরে জেলাতেও কিন্তু ছড়িয়েছে এই আতঙ্ক। আমরা